পরে রক্তিমদা এখনো এত কিছু দেখার পরও এখানের কিছু মানুষজন তারা ভাববে যে পশ্চিমবঙ্গের মানুষ ভারতের মানুষ এতটাই বোকা, তাদেরকে বোঝানো হবে যে এসআইআর না এসআইআর না, এসআইআর করলে নাম কাটা যাবে, আর তারা শুনে নেবে। আমরা কি দেখতে পাচ্ছি না গোটা বিশ্বজুড়ে কি চলছে? কেন পশ্চিমবঙ্গে এসআইআর জরুরি? এবং এসআইআর যদি না হয়, অন্তত এবার যদি না হয়, এবারও যদি ইলেকশনের আগে এসআইআরটা না হয়, মানে শুধুমাত্র যে কোনো দিন বলছে না, অবিলম্বে এক্ষুনি যেন না যদি না হয়, তাহলে কিন্তু এরপর সত্যি সত্যি পশ্চিমবঙ্গ থেকেও ভিটে হারিয়ে অন্যান্য রাজ্যের দৌড়ে দৌড়ে গিয়ে ঘুরতে হবে আমাদের। স্বর্ণালী, আমি মানে যে পরিসংখ্যানগুলো পাচ্ছি না সেগুলো খুব ভয়ঙ্কর। সেটা হচ্ছে যে আজকে সারা বিশ্ব জুড়ে বাংলাদেশিরা যেভাবে ছড়িয়ে পড়েছেন মানে অনুপ্রবেশ করেছেন, সেই অনুপ্রবেশের নমুনা আমি ছোট্ট করে দিচ্ছি। 2023-24 3200 বাংলাদেশি মেক্সিকো দিয়ে আমেরিকায় ঢুকেছে। বাপরে! বাংলাদেশি গড়ে 1500 থেকে 2000 এই মেক্সিকো সীমান্তে প্রত্যেক বছর ধরা পড়ে। এবং 2024 সালে 65% আশ্রয় প্রার্থীর আবেদন কিন্তু বাতিল করেছে হচ্ছে আমেরিকা সরকার। গ্রিসের শরণার্থী ক্যাম্পে এই মুহূর্তে 4500 বাংলাদেশি আটক আছে। বাপরে! 2025 সালে ফেরত পাঠানো হয়েছে এরকম আটক হওয়া 1900 জনকে। এবার ইতালির কথা, ইতালিটা আমি ভালো বলতে পারবো, কারণ ইতালিতে আমি গেছিলাম, মেস্ট্রো শহর, যেখানে 5 লাখ লোক আছে, সেই 5 লাখের মধ্যে 3 লাখই বাংলাদেশি আমি দেখেছি। কি ভয়ঙ্কর কথা বলছেন! আমি দেখেছি এবং আমাকে এমনি কোভিডের পরে কমে গেছে, মানে 5 লাখের একটা শহরে 5 লাখ লোক, তার মধ্যে 3 লাখ বাংলাদেশি, এটা ইতালি। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানে আমাকে বাংলাদেশিরা বলছে, দাদা এই আইসেন পাসপোর্ট ছিঁড়ে থাইকা যান, কোনো সমস্যা নেই, এখানে মানবাধিকার খুব ভালো, এখানে কেউ পাঠাবে না আপনাকে। কি অবস্থা! তো ইতালিতে 2024 সালে 2300 জনকে ওরা ওখানে বের করে দিয়েছে। জার্মানি এবং ফ্রান্সে আশ্রয় নেবার জন্য আবেদন প্রত্যাখ্যানের হার 72%। 2024 সালে 1500 লোককে জার্মানি এবং ফ্রান্স থেকে বের করে দেওয়া হয়েছে। এবার আপনি, এটা হচ্ছে বিষয়, এবার আপনি নেপালের কথা বললেন না, এবার নেপালে কীভাবে হচ্ছে আমি আপনাদের বলি। একটা সংগঠন আছে, কয়েকদিন আগে তারা নিউজ করেছে, আমিও করেছিলাম প্রায় 7-8 মাস আগে এই নিউজটা। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন, তারা একটা মিশন নিয়েছে নেপালকে ইসলামিক রাষ্ট্র বানানোর। এবং তারা নেপালে, আপনি জানেন এমনিতে মুসলিম ওই সংখ্যা কম, আপনারা বলেছেন, সেখানে তারা মসজিদ নির্মাণ শুরু করেছে নেপালে। আমার কাছে ছবি আছে। এবং মোহাম্মদ নাসিরউদ্দিন, ইনি বাংলাদেশি, এরা বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি মিশরও এই কার্যক্রম পরিচালনা করে, যাদের সদর দপ্তর চট্টগ্রাম জিহাদিদের সবচেয়ে বড় ঘাঁটি, সবাই জানেন এটা। এবং এরা এই ফাউন্ডেশন, তারা দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে এবং তহবিল তুলে নেপালের সুনসারি জেলার মসজিদ-ই রাজ্জাকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। যদি ছবিটা দেখেন, এই আমার কাছে রয়েছে ছবিটা, এখানে দেখুন দোয়া পাঠ হচ্ছে, মসজিদের দোয়া, এবং এটা 7 মাস 8 মাস আগের ঘটনা। তাহলে ভাবুন যে নেপাল একসময় হিন্দু রাষ্ট্র ছিল, সেই নেপালকে হিন্দু রাষ্ট্র থেকে কনভার্ট করে তাকে কমিউনিস্ট রাষ্ট্রতে পরিচালনা করলো কারা? কমিউনিস্টরা। বিপদটা কোথায়? বিপদটা হচ্ছে কমিউনিস্টরা যা ভুল করে না, সব ঐতিহাসিক ভুল, আমি বারবার বলি, যার কোনো রেমিডি নেই। এবং আজকে দেখুন, নেপালের হিন্দু রাষ্ট্রের বিরুদ্ধে নেপালের রাজাকে উৎখাত করে নেপালে কমিউনিস্ট শাসন কায়েম হলো। কি কমিউনিস্ট শাসন সবাই জানে, একের পর এক সরকার আসে, কোনো সরকারই টেকে না। এবং শেষ পর্যন্ত যেটা হলো, যারা নেপালে কমিউনিস্ট শাসন কায়েম করলো, কমিউনিস্ট পার্টির পতাকা পুড়ে গেল। জায়গাটা কোথায় গেছে? এবং এই কমিউনিস্ট আমলে কিন্তু নেপালে একের পর এক অনুপ্রবেশ হয়েছে। নেপালে মুসলিম অনুপ্রবেশ ব্যাপক হারে বেড়ে গেছে। এবং আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে এই কথাগুলো যখন বলা শুরু হয়েছে, সোশ্যাল মিডিয়ায় এরা যখন বলতে শুরু করেছে, এবং নেপালে একটা ভয়াবহ মুভমেন্ট শুরু হয়েছে, যে মুভমেন্টটা শুরু হয়েছিল 3-4 মাস আগে, আপনারা দেখেছেন নেপাল প্রজাতান্ত্রিক পার্টি তারা মুভমেন্ট করছিল যে আমরা আবার হিন্দু রাষ্ট্রে ফেরত আসবো। এগুলো যখন জোরে সোরে ওলি গভর্নমেন্টকে আক্রমণ করছে, তখন তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার গলা টিপে ধরেছে, এবং গলা টিপে ধরে সোশ্যাল মিডিয়াকে বন্ধ করতে গেছে। এখানে প্রশ্ন যে রকিম দাদা, এটা দেখার পর আমরা শিক্ষা নেব না? আমরা শিক্ষা নিচ্ছি না তো, সবচেয়ে বড় আমরা শিক্ষা এখনো পর্যন্ত এখানে এই সমস্যাগুলো কি করে হয় যে এসআইআর হতে না বলে আন্দোলন বিক্ষোভ? আমরা পরম সহিষ্ণু, আমরা এমন একটা পরম সহিষ্ণু জাত, যেখানে আমাদের এখানে দুর্গাপূজার মন্দিরে আমরা আজান বাজাই, আমাদের থেকে পরম সহিষ্ণু কেউ আছে? বিমল দা হাত তুলছে। বিমল দা, পরম সহিষ্ণুর চেয়েও সবচেয়ে পরম সহিষ্ণু কিংবা পরমত সহিষ্ণু, এটা কোনোটাই লক্ষণ নয়। এগুলো হচ্ছে অ্যাবসলিউটলি পলিটিক্যাল পাওয়ার। এরা যারা এই কাণ্ডটি করছে পশ্চিমবাংলায়, এরা পলিটিক্যাল পাওয়ারের জন্য করছে। এরা চাইছে যেভাবেই হোক পলিটিক্যাল পাওয়ারটা হাতে থাক,
কারণ পলিটিক্যাল পাওয়ার থেকে একবার চলে যাওয়া মানে পৃষ্ঠদেশের যে মাংসপেশিগুলো রয়েছে সে মাংসপেশি বিপদের মধ্যে পড়ে যাবে। ফলে পলিটিক্যাল পাওয়ার চাই, তার জন্যে ওই ইংরেজিতে একটা কথা ছিল আছে না, স্লিপিং উইথ দ্য এনিমি। দরকার হলে সে শয়তানের সঙ্গেও আমরা বসবাস করতে পারি, যা খুশি তাই করতে পারি, উচ্ছন্নে যাক পশ্চিম বাংলা, আগে আমাদের হাতে ক্ষমতা থাকুক। এটাই হচ্ছে এই রাজ্যের সবচেয়ে বড় বিপদ। আমরা বিপদের মধ্যে একটা লাইন, সেটা হচ্ছে দেখুন এই যে গোটা বিশ্ব জুড়ে যে অনুপ্রবেশ চলছে, এই অনুপ্রবেশটা হচ্ছে এই ইসলামিক যে লোকজনকে অনুপ্রবেশ করছে বাংলাদেশ থেকে, যারা অনুপ্রবেশে তারা কিন্তু একটা বড় অংশ হচ্ছে পয়সাওয়ালা, তারা ওখানে চলে যাচ্ছে। আর গরিব যারা তাদেরকে ঠেলে এখানে ঢুকিয়ে দিচ্ছে। এটা একটা অদ্ভুত ব্যাপার, এখানে গরিবদের ঠেলে ঢুকিয়ে দিচ্ছে যে তোমরা ওখানে যাও। এবং বামপন্থীদের খুব অদ্ভুত একটা যুক্তি আছে যে পাশের বড় রাষ্ট্র যদি থাকে তাহলে সেখানে নিরাপত্তার জন্য, খাদ্যের জন্য গরিব মানুষ আসতেই পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।